আর স্লোগান দিবা রাজাকারের বাচ্চাদের। অসভ্যতা এমন একটা জায়গায় চলে যাবে তাদের হাতে হাতে যুদ্ধ করা। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যাদের আস্ফালন দেখছি, সেই অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব বলি, তাদের নতুন দল বলি, তার সাথে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন বলি, ডক্টর ইউনূস এদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল। তার মানে হচ্ছে যে উল্টো রাজনীতির পথে যারা আছেন, আমরা যদি বাংলাদেশের জন্ম, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ফজলু ভাইরা যেগুলো তৈরি করেছেন, তার বিপরীত শক্তিকে তিনি ইন্ধন দিয়ে যাচ্ছেন। এর তাৎপর্য কি? আমি 1 মিনিটে কথা বলি, দায়টা ফজলু ভাইকে দেবো, কারণ প্রথম পার্টে বেশি কথা বলেছি। এখানে মূল বক্তব্যটা হলো যে বাংলাদেশ যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, এই রাষ্ট্রটা তৈরি হওয়ার জন্য এখানে ধর্মনিরপেক্ষতা, এখানে 1000 বছরের বাঙালির যে অভ্যাস, খাদ্যের অভ্যাস, চেহারা, চরিত্র, এই বাংলার 4500 নদ নদী, এই বাংলার গাঙ্গেয় বদ্বীপ, যারা সংবিধান রচনা করেছেন তারা এই রচনা করার সময় বঙ্গোপসাগরকে মাথায় রেখেছেন, পদ্মা, মেঘনা, যমুনাকে তারা মাথায় রেখেছেন। এবং এই পদ্মা, মেঘনার, যমুনার যে বালুচরে যে পশু পাখি আছে তাদেরকে মনে রেখে তারা সংবিধান রচনা করেছেন। ফলে এদেশের যে যুদ্ধ, এই যুদ্ধের সঙ্গে মাটির সম্পর্ক আছে, মায়ের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, বন্ধন আছে, আকাশ আছে, বাতাস আছে, গান আছে, নদী আছে, সমুদ্র আছে। ফলে এই 9 বছর 9 মাসের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই 9 মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে 1000 বছরে বাঙালির ইতিহাস জড়িত। আপনি 23 দিন 24 দিনে রাজপথের আন্দোলন দিয়ে এই টোটাল জিনিসটা রিসেট করে দিবেন, এটা আপনার কাছে মনে হবে চেষ্টাটা পারমাণবিক বোমা আপনি ফাটিয়ে দিয়েছেন। এবং সেই পারমাণবিক বোমার কবলে পড়ে আমরা এখনো যদি আমাদের হুঁশ না হয় যে মৃত্যু সমাগত। এবং আপনি জানেন যে পারমাণবিক 3য় বিশ্বযুদ্ধ যেটা সম্পর্কে আলবার্ট আইনস্টাইন বলেছেন যে আই ডোন্ট নো যে 3য় বিশ্বযুদ্ধ কিভাবে হবে, কিন্তু 4র্থ বিশ্বযুদ্ধ যখন হবে তখন মানুষ অসভ্যতামের এমন একটা জায়গায় চলে যাবে তাদের হাতে হাতে যুদ্ধ করা ছাড়া উপায় থাকবে না। আমরা এখন এই সময়টাতে যে ফান্ডামেন্টালিজম, উগ্রবাদ, বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে কখনোই উগ্রবাদ ছিল না। 800 বছর মুসলমানরা এদের শাসন করেছে। সম্রাট আওরঙ্গজেব যখন দিল্লির সিংহাসনে, তখন 35 লাখ ছিল তার সৈন্যবাহিনীতে। এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলিয়েও 35 লাখ সৈন্যবাহিনী ছিল না। 35 লাখ সৈন্যে সেই সম্রাট গ্লোবাল জিডিপির 32% শুধুমাত্র দিল্লি সিংহাসন থেকে নিয়ন্ত্রিত হতো। তাকে বলা হতো জিন্দা ওলি, তাকে বলা হতো জিন্দা পীর। এবং তিনি যে বই লিখে গেছেন ফতোয়া আলমগীরি, এখন পর্যন্ত মানব জাতির ইতিহাসে ইসলামী জুরিসপ্রুডেন্সের মাস্টারপিস। তার আমলে তার মন্ত্রী, মিনিস্টার থেকে শুরু করে সবকিছু ছিল হিন্দু। এই বাংলায় খোঁজ নিয়ে দেখেন, তখন কোনো উগ্রবাদ ছিল না। এখন বাংলাদেশে যারা করতে চাচ্ছেন তারা কি আওরঙ্গজেবের চেয়ে বড় কিছু হয়ে যেতে চান? এই যে একটা ডেঞ্জারাস, এটা হলো ইসরায়েলি একটা চক্রান্ত, এটা হলো এদেশকে আইএস বানানোর একটা চক্রান্ত, এদেশকে আফগানিস্তান বানানোর চক্রান্ত। এই আফগানিস্তান যেখানে এসে আলেকজান্ডার ফার্স্ট ল্যান্ড করেছিলেন, এবং রুকসানা, আফগানিস্তানের যে তখন এই অঞ্চলের নাম ছিল ব্যাকটেরিয়া, সে রুকসানাকে সে মাত্র একটা মাত্র বিয়ে করেছেন জীবনে। এই আফগানিস্তান যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি বামিয়ান, ওই সভ্যতার একটা ভূমিকে পৃথিবীর সমস্ত সভ্যতা, এই যে আমরা তাফসিরে কবির বলি, তাফসিরে কবির মানে যত আছে সব আফগানিস্তান থেকে ইসলামী জুরিসপ্রুডেন্স তৈরি হয়েছে। ওই সেখানে তো কখনো উগ্রবাদ ছিল না। এখন এই তালেবান আসলো কোত্থেকে? আর এই বাংলাদেশকে এখন যারা তালেবান বানাতে চাচ্ছেন মূলত আমাদেরকে শেষ করতে চাচ্ছেন। আমার কথা শেষ, ফজলু ভাই বলুন। জি ফজলু ভাই, এই ইউনূস সরকারকে সব দল সমর্থন করে বসিয়েছে, সকল দলের সমর্থন নিয়ে তিনি কাজ শুরু করেছেন। প্রতিনিয়ত সেই সমর্থন প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আপনার দল বিএনপি সমর্থন তুলে নেওয়ার হুমকিও দিয়েছে যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়। অন্য আরো অনেক পক্ষ, রাজনৈতিক এবং অরাজনৈতিক, তারা অনেক বেশি এখন সমালোচনা মুখর নানান কারণে এই 10 মাসে। তো সকলের সমর্থনে আন্তর্জাতিক একজন ব্যক্তিত্বের নেতৃত্বে যে সরকার গঠিত হলো, এত প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থানের পর 10 মাসেই কেন সবকিছু হারিয়ে গেল? এই কথাটা জনাব ইউনূস সাহেব নিজেও স্বীকার করেছেন। তার কাছে নিউ এজের যে বিখ্যাত সম্পাদক আমার বন্ধুবর
নুরুল কবিরের কাছে যে আমি তো রাজনীতির মানুষ না, এত বুঝি না। এটা তার সরলোক্তি ছিল কিনা আমি জানি না, যদি সরলোক্তি হয়ে থাকে তাহলে ভালো। আমিও মনে করি ম্যারাডোনা বা মেসি বা রোনালদো এরা ফুটবলের শ্রেষ্ঠ পৃথিবীতে, কিন্তু তাদের হাতে যদি আপনি ক্রিকেটের ব্যাট দিয়ে বলেন সেঞ্চুরি হাঁকাও, তারা ব্যাটই ধরতে পারবেন। আবার লারা, সচিন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে শ্রেষ্ঠ, তাদের হাতে বল দিলে পরে তারা গোল খাইয়া বাড়িতে আসবে। ইনু সাহেব যতটা অর্থনৈতিক এনজিও ভিত্তিক অর্থনীতিতে যতটা উনি নিজেকে সমৃদ্ধ করেছেন এবং পৃথিবীকে যতটুকু উনি দিতে পেরেছেন, আমাদেরকেও দিতে পেরেছেন, আমি এটা অস্বীকার করি না। তা না হলে তো নোবেল পুরস্কার পাওয়ার কথা না। আমি এটাকে সম্মান করি, কারণ বাঙালি মুসলমানের কোন সন্তান নোবেল পায় নাই এখন পর্যন্ত। আমি সম্মান করি, কিন্তু এনজিও করা আর রাষ্ট্র চালানো, একটা এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস না। ওনার প্রকৃতিটা আমার কাছে, চিন্তার প্রকৃতি বা গতি প্রকৃতিটা এত ছোট। উনি 71-72 বছর বয়স হওয়ার পরে ওনাকে ওই চেয়ারম্যানশিপ থেকে বাদ দেওয়া হয়েছিল গ্রামীণ ব্যাংকের। উনি এইটা ছাড়তে রাজি হন নাই, আমরা এটা ভাবি নাই তখন। এখন আমরা মনে করতেছি যে একজন এনজিওর সভাপতিত্ব বা নেতৃত্ব ছাড়তে পারে না 72 বছর বয়সে, উনি কি একটা দেশের নেতৃত্ব এত সহজে ছাড়তে চাবেন? কদিন আগে তো ছাড়ার কথা বলেছিলেন। কদিন আগে তো ছাড়ার কথা বলেছিলেন। ওটা তো হলো একটা নাটক করলেন উনি। এই নাটক করা আর বাস্তবতা তো এক জিনিস না। উনি ডাকলেন, এই হাসনাত কোথায় আসো, তাড়াতাড়ি আসো, 100-150 ছেলে হেলি হবে, গরমের মধ্যে আস্তে আস্তে হাইটে আইসো, আইসা আমার বাসার সামনে এসে বট গাছের নিচে দাঁড়াও, তোমাদেরকে ঠান্ডা পানি খাওয়াবো আর মাথার মধ্যে ঠান্ডা পানি ঢালবো, আর তোমরা স্লোগান দিবা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারপরে আস্তে আস্তে কিছু বেশি হইলে তোমার, বেশি না 10-12 ঘন্টা গিয়ে শাহবাগে তোমরা একটু মিছিল মিটিং করার একটা ভান করবা, আর স্লোগান দিবা রাজাকারের বাচ্চাদের নামে, যারা এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশের সমস্ত মস্তিষ্ককে শূন্য করেছিল আলবদর বাহিনী সৃষ্টি করে, তাদের নামে স্লোগান দিবা। দিলে পরে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিব। ওই নাটকটা যত সহজে উনি উতরাইতে পারছে, পরের নাটকটা কিন্তু এত সহজে উতরাইতে পারে নাই। ওই যে ছেলেটাকে ডাইকাই না বলছে তুমি গিয়া বলবা আমি পদত্যাগ করব, ওই ছেলেটার নাম কি মনেও থাকে না আমার, ওই যে বাংলা নাহিদ ইসলাম মনেও থাকে না, মহান ব্যক্তি এরা। তুমি যে এটা প্রচার করবা, নাহিদ ইসলাম আইসা বললো যে উনি তো ইচ্ছা প্রকাশ করছে পদত্যাগ করে ফেলবে। উনি মনে করছিলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে বুঝি কোটি কোটি মানুষ বাংলাদেশে যে যেখানে আছে সবকিছু ফেলে দিয়ে যমুনার দিকে দৌড়াবে, স্যার আপনি পদত্যাগ করে দেন না, আমাদের তাইলে আর জীবন রক্ষা হবে না। কিন্তু এই নাটকটা ফেল করছে। এত যদি না বুঝে তাইলে হয় আমি বোকা, আর যদি উনি না বুঝে, আমি না বুঝলে আমি বোকা, উনি না বুঝলে উনি স্বার্থপর। উনি ক্ষমতায় থাকার জন্য এই ভানটা করছে, এই নাটকটা করছে আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য। এটা কিন্তু আমরা বুঝি, আমরা এইটাও বুঝি যে একটা ছেলে, একটা যুবক, একটা ইলেকশনে শুধু শপথ নেওয়ার জন্য যাকে আদালত যাকে রায় দিছে তাকে শপথ নিতে দেয় নাই বইলা 9 দিন ঢাকা শহর বন্ধ রাখছে। ওই ছেলেটা বিএনপি সব লাগবে না, ওই ছেলেটা এই যদি মনে করে, আমি খুব ক্লিয়ারলি বলি, মিলিটারি ছাড়া ইনু সাহেবকে কেউ ওই যমুনার থেকে বাইর করতে পারবে না, বন্ধ থাকতে হবে। কাজে এই যে এই জায়গাতে যে জিনিসগুলো দাঁড়াইছে এখন, যে উনি যদি এবং উনার লোকজন যদি নিজের দেশ স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চায় এবং আন্তর্জাতিক দাবা খেলার চক্রান্তে যদি ওনারা ঢুকে যেতে চায়, বাংলাদেশের মানুষ কিন্তু এটা মেনে নিবে না। আমি চাই না, তখন তো একটা সংঘাত তৈরি হবে, এই দেশে একটা গৃহযুদ্ধ হোক। আমি চাই না বারবার ওই ছেলেটা, ওই যে মাহফুজ আলম যাকে উনি বলছিলেন মাস্টার মাইন্ড, ও 3 দিন বলছে
যে এই দেশে গৃহযুদ্ধ হবে। আমি চাই না গৃহযুদ্ধ হোক, তবে এই দেশে যদি আমার দেশ যদি বন্ধক দিয়ে দিতে হয়, তাইলে এই দেশে কিন্তু মুক্তিযুদ্ধ একটা হবে। গৃহযুদ্ধ আর মুক্তিযুদ্ধ একরকম না, এখনো মুক্তিযুদ্ধরা জীবিত আছেন বলে দিলাম। এইটা যদি ইউনূস সাহেব পরিহার করতে চায়, এটাকে যদি উনি অ্যাভয়েড করতে চায় যে বাঙালি জাতির রক্ত আর এই দেশের মাটিতে না জড়ুক, লাখ লাখ মানুষের রক্তের সমুদ্র সৃষ্টি না হোক, উনি একজন জ্ঞানী মানুষ হিসাবে, নোবেল লরিয়েট হিসাবে ওনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, উনি আমার 10 বছরের বড়, পাক্কা 10 বছরের বড়, ওনার কাছে আমি অনুরোধ করব, আপনি দয়া করিয়া একটা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেন। ডিসেম্বরে দেন না, তারেক রহমানের কথা রাখার দরকার নাই, আগেই দেন। বিএনপির কথা দরকার নাই। আপনি অক্টোবরে দেশে প্রথম ইলেকশন হয়েছে, 1 অক্টোবরে 2001 সনে 1 অক্টোবরে ইলেকশন হয়েছে, আপনি অক্টোবর মাসে ইলেকশন দিতে পারেন। সেই ইলেকশনটা না, আপনি কিন্তু বিএনপি বা তারেক রহমানের কথা রাখলে কি উনি ছোট হয়ে যাবেন? বিএনপি বা তারেক রহমানের কথা রাখলে কি ডক্টর ইউনূস ছোট হয়ে যাবেন? নাকি তার যারা এখনো যে অবস্থানে আছে, আমি আপনাকে বলি, দেখেন 1969 সনের 25শে মার্চ আন্দোলনের মধ্য দিয়ে এহিয়া খান আসলো, সিনে আসলো, আইয়ুব খান পর্দার অন্তরালে চলে গেল। পরের দিন আপনি শেষ করতে হবে। জি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্টেটমেন্ট করলেন পত্রিকাতে, ইয়েস সামরিক শাসন আমি সমর্থন করি না, কিন্তু আপনাকে 1 বছর সময় দেওয়া হলো, এর মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। এর নাম তারেক রহমানের এই বক্তব্যটা কি ওরকম কঠোর বার্তা? আমি মনে করি এই বক্তব্যটা তারেক রহমানের মানে এইটা একটা হয়ে থাকবে, মাইল ফলক হয়ে থাকবে। যদি এটা তারেক রহমান সাহেব এবং তার দল বা আমাদের দল বা বাংলাদেশের মানুষ ফেল করে, তাইলে বিএনপি করার আর কোনো জাস্টিফিকেশন থাকবে না। আমি এই কথাটা বলে দিলাম, কিন্তু কারণ তখন ইউনূস সাহেব বলবে, দেখছি তো তুমি তো কইছিলা ডিসেম্বরের মধ্যে ইলেকশন। অনেক অনেক